সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের প্রতীকী ভুখা মিছিল। ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান উপদেষ্টার। আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না 5%, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল 20% বাড়ি ভাড়া নেওয়ার। আমাদের শিক্ষকদের সাথে এই 500 টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসনমূলক। আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। বিকেলের মধ্যেই কার্গো কমপ্লেক্সের আগুন পুরোপুরি নেভানোর আশা, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শিডিউল বিপর্যয়। ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছে, শুনতেছি নিউজের মাধ্যমে। অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট পেছনে করে ফ্লাইট করা হয়েছে 2টায়। খতিয়ে দেখা হবে নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ। আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটলগিং করবে, সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি, ইসির নিরপেক্ষতা নিয়ে সংশয়, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই জানালেন কমিশনার আনোয়ারুল। কেন দিবেন না, এটার আইনগত ব্যাখ্যাটা কি? তারা বলছে যে ওই আছে না যে আজকে আমার মন ভালো নেই, যে মন চাইলেও না দিলাম না, এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ, অভিযুক্ত একজন গ্রেফতার, জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না, সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৫% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যান তারা। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলেন, এসব শুধু শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করেন তারা। আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না 5%, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল 20% বাড়ি ভাড়া নেওয়ার। আমাদের শিক্ষকদের সাথে এই 500 টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসনমূলক। প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলবে। সরকার যতটুকু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থেকে শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। যে শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন। কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে। দুপুরে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন শেষে কথা জানান
বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন শেষে বিজিএমইএ নেতারা বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে। দুপুর 2:15 লাগা আগুন জ্বলছে রাত 9টা পর্যন্ত। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর প্রায় 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। পরদিন পর্যন্ত পুরোপুরি নির্বাপন করা যায়নি তা। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি। এদিন C&F এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। যে পরিকল্পিতভাবে দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি ওর নীল নকশার অংশ এটা হইতে পারে। এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমই এর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা বিমানবন্দরে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ক্ষতি নিরূপণ ও তদন্ত কমিটির কাজ সম্পর্কে একটু জানতে চাই। তদন্ত কমিটি প্রবেশ করেছিল, তারা এখানে এসে তারা তাদের যে কাজ কার্যক্রম সেটি তারা সম্পন্ন করে আবার চলে গেছেন। তবে যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, কারণ এর আগে বাণিজ্য উপদেষ্টা এখানে এসেছিলেন, বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা একসঙ্গে তিনি এসেছিলেন। এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন 1 বিলিয়নের মতো ক্ষতি হতে পারে বা তার কম বেশি হতে পারে, এবং সেটি নিরূপণের চেষ্টা চলছে। এখানে ব্যবসায়ীরা আছেন, যেহেতু আমদানি নির্ভর বা একটি আমদানিকারকদের যে ওয়্যার হাউস সেটি পড়ে গেছে, সেখানে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা তো থেকেই যায়। আমি আরেকটি বিষয় যদি এখন দেখার, এই যে ধোঁয়া দেখা যাচ্ছে, এখন প্রায় 24 ঘন্টার বেশি সময় হয়েছে এই বিমানবন্দরে যে কার্গো ভিলেজ সেখানে আগুন লেগেছিল, তার থেকে অন্তত প্রায় 24 ঘন্টার পরেও ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে যেটি জানিয়েছে যে তারা 4টার মধ্যে পুরোপুরি নির্বাপনের যে বিষয় সেটি তারা সম্পন্ন করতে পারবে এবং পুরোপুরি নির্বাপনের পর এটিকে অগ্নির যে ব্যবস্থা সেটি তারা বন্ধ করার একটি বা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করবে। যদিও এখন পর্যন্ত ভেতর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, কারণ এখানে জানেন যে আসলে সুতা, কাপড় সহ ইলেকট্রনিক পণ্য রয়েছে এবং আমদানিকৃত নানা ধরনের পণ্য এখানে রয়েছে। সেটির কারণে আগুনটি পুরোপুরি নিভতে বা ধোঁয়া পুরোপুরি বন্ধ হতে কিছুটা সময় লাগছে, কারণ এখানে আগুনের আসলে বেশ কিছু ধরন রয়েছে। কিছু আগুন রয়েছে যেখানে মূলত আগুন নিভে যাওয়ার পরপরই ধোঁয়াও চলে যায়, আবার কিছু বিষয় রয়েছে যেখানে আগুন নিভে যাওয়ার পরপরই আবার পুরোপুরি যে নিভে গেছে সেটি বলা যায় না, কারণ যেহেতু যেখানে তুলা, সুতা বা কাপড়ের মধ্যে কিছু বিষয় থাকে সেই কারণে পুরোপুরি বলা যায় না যে একেবারেই নিভে গেছে বা শেষ হয়ে গেছে, কারণ সেখানে যে কোনো মুহূর্তে যদি দাহ্য পদার্থ থাকে সেখানে যে কোনো মুহূর্তে আমরা অতীতেও দেখেছি আবার নিভে
যাওয়ার পরে নিভে যাওয়া মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার আগুন লাগার সম্ভাবনা থাকে। সেই কারণে বিষয়টি নিশ্চিত করেই এই যে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা শেষ করতে চান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, এবং শেষ করার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে বলবেন যে সেই ধরনের সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি বা কী ধরনের অগ্নিকাণ্ডের বিষয় রয়েছে সেটি হতে তারা বিস্তারিত। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম শিক্ষক কর্মচারীদের, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতীকী ভুখা মিছিলের কথা। সরকারের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সুমাইয়া ঐশী। প্রতীকী ভুখা মিছিল এখন কোথায় আছে? আর শিক্ষা উপদেষ্টা তো সবাইকে ক্লাসে ফিরে যেতে বলেছেন, এ ব্যাপারে শিক্ষকদের প্রতিক্রিয়া কি? শুরু থেকে বলেছেন যে তারা যে 5% যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5% বাড়িয়ে, সেটি তারা মানেন না, এবং তাদের যে ভুখা মিছিল এবং এরপরে যেই জোটের আওতায় এই আন্দোলনটি হচ্ছে সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সেই জোটের যিনি সদস্য সচিব তিনি বিএনপির বিএনপির পক্ষ থেকেও এই আন্দোলনের সঙ্গে সংহতি জানানো হচ্ছে। দর্শক, দুঃখিত, আমরা সুমাইয়া ঐশীর কথাগুলো পরিষ্কার শুনতে পারিনি। পরবর্তীতে নিশ্চয়ই তার কাছ থেকে আরো আপডেট আমরা জানতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গাড়ি কেনা হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কেন্দ্র করে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না বলে মনে করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস এবং বাংলাদেশ খেলাফতে মজলিস সহ সমমনা রাজনৈতিক ইসলামী দলগুলো। প্রতিষ্ঠিত দল তার সূচিত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস। 2024 সালের জুলাই আগস্টে সফল গণঅভ্যুত্থানের পর সরকারকে অবিলম্বে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ দলটির। এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা। এদিকে আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানাপোড়েন।
কয়েক দফায় দেয়া হয় চিঠি, হয়েছে বৈঠকও। সুরাহা না হওয়ায় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেন ইসি সচিবের সাথে। বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ, প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন। বলেন কোনোভাবেই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। দলটির নেতাদের দাবি, দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে 4 ভাগ করে যার যা সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন কার্যক্রম, প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি। আছে স্বজনপ্রীতির অভিযোগও। অদৃশ্য শত্রুর হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। তারা এই গনিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই গনিমতের মালগুলো ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি 1 ভাগ নিয়েছে, বিএনপি 1 ভাগ নিয়েছে, জামাত 1 ভাগ নিয়েছে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। এর আগে সিলেট পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। কমিশনার বলেন, এবার আর অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন সেটিকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের প্রাপ্য মার্কা দেওয়ার যে নির্বাচন কমিশন একটি সৎ সাহস দেখাতে পারে না, সেই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দিনাজপুরে এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জিস। বলেন, শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। জুলাই সনদ নিয়ে সার্জিস আলম বলেন, এর আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না। সমন্বয় সভায় জেলার 13 উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থীরা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করে তারা। এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর 10 গোলচত্বর অবরোধ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে। রোববার সকাল 11টায় মিরপুর 12 সড়কে অবস্থান নেন তারা। দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বলেন, ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার রুটে আমাদের বাস লাগবে আর ধর্ষকদের দাবি নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না। সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীর মিছিলে ছিল ন্যায় বিচারের স্লোগান। উই নিড জাস্টিস। ঠিক আছে, আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেইনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল যায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে তাদের অবস্থানের কারণে রাস্তার এক পাশে প্রায়
আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার এই 3 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।